সাদর আমন্ত্রণ সাউথ এশিয়া বাংলা বৈঠকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাসকাওয়াত হাসান। আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব যুক্তরাষ্ট্রে, পৃথিবীর সেরা দেশ বা শ্রেষ্ঠ দেশের যে পালকটি ছিল যুক্তরাষ্ট্রের মুকুটে, করোনা এসে তা কেড়ে নিয়েছে। বলা যায় যে আমরা আমাদের জীবদ্দশায় আমেরিকার এরকম করুণ অবস্থা দেখিনি। মানবতার যে বিপর্যয় সেখানে, তা সত্যি বেদনাদায়ক। আমরা আজকে যুক্ত হয়েছি নাঈম হোসেনের সঙ্গে। নাঈম হোসেন একজন তরুণ অর্থনীতিবিদ এবং উপদেষ্টা সম্পাদক সাউথ এশিয়া। নাঈম, স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনার শুরুতেই আমরা প্রথমে যেতে চাই একটুখানি করোনা আক্রান্তদের প্রসঙ্গে, বা করোনায় যে মৃত্যু ঘড়ি চালু রয়েছে, এটাকে ট্রাম্প ক্লক বলা হচ্ছে, ডেথ ক্লক। তো এটা মানে পরিস্থিতিটা এরকম কেমন করে দাঁড়ালো? আমরা আসলে খুব বিস্মিত। আমার মনে হয় যে আপনার কাছ থেকেই শোনা যাক এই করোনা পরিস্থিতি সম্পর্কে যুক্তরাষ্ট্রে। নাই, ধন্যবাদ মাসকাত ভাই। আজকে সত্যি এই গত কমাস ধরে যুক্তরাষ্ট্রের যে পরিস্থিতি, সেটার জন্য আসলে করোনা রোগ হিসাবে কতটুকু দায়ী সেটা জানি না, তবে আমরা হয়তোবা নিজেরা নাগরিক হিসাবে এবং আমাদের দেশের এখন যে রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতি, সেই পরিস্থিতি আমার মনে হয় দায়ী অনেক বেশি। করোনার মতো একটা বড় ধরনের মহামারী যে আমাদের দিকে আসতে পারে, সেটা আসলে খুব সহজেই অনুমেয় ছিল। কারণ শুরু হয়েছিল চায়নাতে, নিয়মিত মানুষজন আসা যাওয়া করছে চায়না থেকে যুক্তরাষ্ট্রে, যুক্তরাষ্ট্র থেকে চায়না যাচ্ছে। শুধুমাত্র মানুষ যাচ্ছে না, অর্থনৈতিক আমাদের যে আমদানি রপ্তানির যে সম্পর্ক, সেটাও অনেক নিবিড়। তো এই ধরনের একটা কিছু যে হতে পারে এবং এই করোনা যে একটি বৈশ্বিক মহামারী আকার ধারণ করতে পারে, সেটা নিয়ে কিন্তু অনেকদিন ধরেই কথা হচ্ছিল। তো যুক্তরাষ্ট্রে এখন এমন একটি সরকার আছে, মূলত আসলে যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থাটা একটু বলে নেওয়া উচিত, যে এখানে তিন ধাপের সরকার: ফেডারেল, স্টেট আর লোকাল। তো ফেডারেলের কথা আগে বলছি। ফেডারেল স্টেটটা হচ্ছে গিয়ে যে 50টা যে আমাদের যে অঙ্গরাজ্যগুলো আছে, তাদেরকে সামগ্রিকভাবে একসাথে করে কিছু কিছু বিষয়ে একসাথে ডিসিশন নেওয়া, একসাথে সিদ্ধান্তগুলো নেওয়া এবং সেই সিদ্ধান্তগুলোর উপরে কাজ করা, এটাই কিন্তু মূলত ফেডারেল সরকারের কাজ। তো এই কেন্দ্রীয় সরকারের এখন যিনি হত্যাকর্তা এবং তার চারপাশের যে মানুষগুলো, তারা আসলে এক ধরনের, আমরা যেটাকে ইংরেজিতে বলি, প্যারালাল ওয়ার্ল্ডে বসবাস করে। এবং সেই বসবাসটা হচ্ছে গিয়ে ততক্ষণ পর্যন্ত তাদের কাছে সত্যি, যতক্ষণ পর্যন্ত তাদের যে নিজস্ব ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং যে রাজনৈতিক পরিকল্পনাগুলো আছে, সেগুলো যেন ঠিক থাকে। এবং যার জন্য কিন্তু প্রথম দিকে এই করোনা ভাইরাস এবং করোনা সংক্রান্ত যতগুলো তাদের কাছে বিভিন্ন সরকারি গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন সরকারি মাধ্যম থেকে বারে বারে তাদেরকে অশনি সংকেত দেওয়া হচ্ছিল, তারা কিন্তু পুরো বিষয়টাকে অনেকটা পাশ কাটিয়ে গেছে। এর একটা মূল কারণ আছে, যেটা আসলে মানুষজনকে বুঝতে হবে। সেটা হচ্ছে গিয়ে যে 2020 হচ্ছে গিয়ে আমাদের এখানে নির্বাচনের বছর, এবং নির্বাচনের বছরে ট্রাম্পের সবচেয়ে বড় যে শক্তি, সেটা হচ্ছে গিয়ে যে তার যে নিজস্ব ভোট ব্যাংক গুলো আছে এবং যেখানে তার নিজস্ব ভোটারের সংখ্যা বেশি, সেখানে গিয়ে যে বড় বড় র্যালিও সবসময় অর্গানাইজ করে। এবং 2016তে আমরা দেখেছি সেভাবে করেই কিন্তু তার উত্থানটা শুরু হয়েছিল। এই জিনিসটা যেন কোনোভাবে বন্ধ না হয়ে যায়, এটা ছিল একটা অনেক বড় একটা কারণ, যার জন্য যে কারণে ট্রাম্প আসলে এই করোনা ভাইরাস সংক্রান্ত কোনো বিষয়কে প্রথম দিকে আমলে নিতে চাইনি, যে বিষয়টি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এখানটাতে। দ্বিতীয়ত হচ্ছে যে কতজন মানুষ মারা যাচ্ছে। যদি প্রথম দিকে এই জিনিসটাকে আসলেই, আমার মনে হয় যে তারা বিভিন্ন, আমি বলবো না যে কোন রকমের ক্রেডিবল সোর্স থেকে, নিজস্ব যেসব তাদের যে বললাম যে সেই বিষয়গুলো ততক্ষণই সত্যি যতক্ষণ পর্যন্ত
ওই বিষয়গুলোর সাথে তাদের মতামত এবং তাদের যে নিজস্ব স্বার্থটা আছে সেটা মিলে যায়। তো সেখান থেকে তারা মনে করেছিল যে এই জিনিস মনে হয় আসলে পাশ কাটিয়ে যাওয়া সম্ভব। কিছু মানুষ হয়তো মরবে, কিন্তু পাশ কাটিয়ে যাওয়া সম্ভব। তো সেই করতে করতে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ চলে আসে এবং পরবর্তীতে কিন্তু এক সময় ট্রাম্প নিজেই বলে যে আমাদের এখানে যদি মৃত্যুর সংখ্যা যদি 1 লক্ষের নিচে থাকে, তার মানে হচ্ছে গিয়ে সমস্ত যে আমাদের এই সামগ্রিক যে ব্যবস্থা তারা গ্রহণ করেছে সেটা অসাধারণভাবে কাজ করছে। তো সেই হিসাবে কিন্তু নিজের কথাতেও তিনি এখন আটকে গেছেন। আমাদের মৃতের সংখ্যা এখন 1,07,000-এর কাছাকাছি, দিনকে দিন বাড়ছে। এবং এই ক্ষেত্রে আক্রান্তদের বাড়ার সংখ্যা অথবা এই যে একটা আমরা যে দেখতে পাচ্ছি যে বিভিন্ন অঙ্গরাজ্যগুলোতে আবার আক্রান্তের সংখ্যা হ্রাস পাচ্ছে, এখানে কেন্দ্রীয় সরকারকে যতটুকু না আসলে কি বলবো আমি, যে কোন রকমের কৃতিত্ব আমি দিব, তার থেকে অনেক বেশি কৃতিত্ব দিব হচ্ছে গিয়ে যে অঙ্গরাজ্যের যে সরকারগুলো আছে এবং যারা স্থানীয় সরকার আছে মেয়র পর্যায়ে তাদেরকে। এবং সেখানেও দেখা গেছে কিন্তু একটা অসাধারণ ব্যাপার যে যেসব অঙ্গরাজ্যগুলোতে স্থানীয় সরকার এবং অঙ্গরাজ্য সরকারগুলো হচ্ছে গিয়ে রিপাবলিকান, তারা বিষয়গুলোকে অনেক পরে আমলে নিয়েছে এবং তারাই কিন্তু এখন আবার একটা বড় রকমের চাপ প্রয়োগ করছে সবকিছু খুলে দেওয়ার জন্য। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের তাদের যে রাজনৈতিক যে আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক যে চিন্তা ভাবনা, তার সাথে মিল রেখেই তারা কাজ করার চেষ্টা করছে, কিন্তু যার ফলশ্রুতিতে সেসব অঙ্গরাজ্যগুলোতে আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। কিন্তু আপনি দেখেন যে ক্যালিফোর্নিয়ার মতো একটা বড় স্টেট, যেটা হচ্ছে গিয়ে আমি যদি আসলে মানুষজনদের বোঝানোর চেষ্টা করি, তাহলে ক্যালিফোর্নিয়া হচ্ছে বাংলাদেশের প্রায় 4 গুণ। এবং আমরা বলে থাকি এখানটাতে যে যদি যুক্তরাষ্ট্রের জনসংখ্যা হচ্ছে গিয়ে 330 থেকে 350 মিলিয়ন বলা হয়, সেই হিসাবে ক্যালিফোর্নিয়ার জনসংখ্যা হচ্ছে যুক্তরাষ্ট্রের যে কোনো অঙ্গরাজ্য থেকে সবচেয়ে বেশি, অর্থাৎ সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য সেখানে। এবং পৃথিবীর প্রথম 10টা অর্থনীতির ভিতর একটা হচ্ছে গিয়ে, আমরা যদি বলি যে যুক্তরাষ্ট্রের অর্থনীতি আয়তন অনুযায়ী হচ্ছে গিয়ে 1 নম্বর, চায়না হচ্ছে 2 নম্বর, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য হিসাবেই হচ্ছে গিয়ে 1 থেকে 10-এর ভিতরে, কখনো তারা 6, কখনো তারা 7। তো সেরকম একটা স্টেট গভর্নমেন্ট এবং লস অ্যাঞ্জেলেসের মতো একটা বড় শহর, সান ফ্রান্সিসকো, স্যান হোজে, সব জায়গাতে স্থানীয় যেসব সরকার এবং মেয়ররা যে অসাধারণ কাজ করেছে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য, যে সোশ্যাল ডিস্টেন্সিং, দূরে থাকো, এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ রাখা, এই বিশাল যে উদ্যোগগুলো নেওয়া। এখন আমাদের যেমন আমি লস অ্যাঞ্জেলেস শহরে বলতে পারি যে আমাদের এখানে এখন প্রচুর টেস্টিং সেন্টার খোলা হয়েছে, যেখানে আপনি যদি মনে করেন যে আপনি যে কোনো দিন আক্রান্ত হচ্ছেন, আপনি প্রতিদিনও যদি রেজিস্টার করে যান টেস্ট করাতে, আপনি বিনামূল্যে টেস্ট করাতে পারছেন। অর্থাৎ বলাই হচ্ছে যে যত বেশি টেস্ট করানো সম্ভব, মানুষজনকে পরীক্ষার ভেতরে আনা সম্ভব, তত বেশি আমাদের কাছে সেই তথ্য উপাত্তগুলো আসবে যে আমরা যেন বুঝতে পারি যে আসলে সামগ্রিক প্রক্রিয়াটা কোন দিকে নেওয়া উচিত এবং পরিস্থিতিটা আসলে কি, এবং তার উপর ভিত্তি করে আমরা এখন বুঝতে পারবো যে আমাদের স্টেটকে কিভাবে করে আবার খুলে দেওয়া যায়। এবং বেশিরভাগ স্টেটগুলোই সেই কাজটা করছে। অর্থাৎ তারা যেটা করছে সেটা হচ্ছে অর্থনীতি এবং রাজনৈতিক যে চিন্তা ভাবনা এবং রাজনৈতিক যে তাদের যে আকাঙ্ক্ষা, তার থেকে উপরে তারা অবস্থান দিচ্ছে হচ্ছে মানুষের জীবনকে। এবং মানুষজন সেই বিষয়টি বুঝতে পারছে যে এখন হয়তো আমি কিছুদিন কষ্টে থাকবো, কিন্তু যদি আমি এর সাথে যদি আসলে একাত্মতা প্রকাশ করি, তাহলে আমি আমার চারপাশের মানুষজনদের ভালো থাকার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। কিন্তু সেখানেও আমরা একটা রাজনৈতিক বিভাজন এখন এই দেশে দেখতে পাচ্ছি। শুরু থেকেই দেখতে পাচ্ছিলাম, যেটার আসলে কোনো প্রয়োজন ছিল না, কিন্তু এখন আমরা যে এটি হচ্ছে কি এখন মানে আমাদের যাকে আমরা বলছি নিউ রিয়ালিটি, এখনকার পরিস্থিতি অনুযায়ী সবকিছু মনে হয় আমাদের এখন রাজনৈতিক চোখ দিয়ে একবার করে ওকে দেখে নিতে হবে। করোনার এই বিপর্যয়ের মধ্যে আরো বড় একটি বিপর্যয় এসে যুক্তরাষ্ট্রকে আন্দোলিত করেছে, তা হচ্ছে বর্ণবাদ। সেখানে পুলিশ যেভাবে হাঁটুতে পিষে একজন কৃষ্ণাঙ্গ নাগরিককে হত্যা করেছে, এটা তো 400 বছরের যে বর্ণবাদ তার সর্বশেষ প্রদর্শনী বলেই মনে হয়। এতদিন ধরে পৃথিবী এত কিছুর ভ্যাকসিন খুঁজেছে,
ওষুধ খুঁজেছে, কিন্তু বর্ণবাদের ভ্যাকসিন যে খুঁজে পাওয়া যায়নি যুক্তরাষ্ট্রে, সেটাই মনে হলো। কি পরিস্থিতি তাহলে? আসলে আমার মনে হয় এই মুহূর্তে সবাই জানেন যে এই পুরো আন্দোলনটা, ব্ল্যাক লাইভস ম্যাটার, এই পুরো আন্দোলনটা আসলে এইবার কেন এত বড় আকারে ধারণ করলো। জর্জ ফ্লয়েডকে মিনিয়াপলিসের এক পুলিশ পা দিয়ে তার গলার উপরে দাবিয়ে রেখেছিল 8 মিনিট 46 সেকেন্ড। নিজেরা একবার একটু অনুধাবন করার চেষ্টা করেন যে আপনাকে যদি আমি গলা টিপে ধরি 8 মিনিট ধরে, তো কার পক্ষে আসলে এখানে বাঁচা সম্ভব। কিন্তু এই পরিস্থিতি কিন্তু নতুন না, এই ধরনের ঘটনা যে একবার ঘটছে তা কিন্তু না। এই বিষয়টা যদি আসলে একটু দেখতে হয়, তাহলে দেখতে হবে যে যুক্তরাষ্ট্রের এই যে বর্ণবাদের যে ইতিহাস, এই ইতিহাস আসলে 400 বছরের পুরনো, এবং 400 বছর ধরে আমরা কোনো আসলে এই বর্ণবাদ থেকে বের হবার কোনো উপায় আমরা যে খুঁজে পাচ্ছি না, সেটা সত্যি কথা। এতদিন পর্যন্ত আমার মনে হয় না সমাজ ব্যবস্থার আসলে খুব একটা ইচ্ছাও ছিল পুরোপুরি জিনিসটাকে মিটিয়ে ফেলে। আমরা যদি ইতিহাসের দিকে একটু তাকাই, তাহলে আমরা দেখবো যে এই বর্ণবাদ নিয়ে আন্দোলন হয়েছে 60s-এ, যেখানে আমরা মার্টিন লুথার কিং জুনিয়রের মতো নেতৃত্বকে দেখেছি। তারও আগে আমরা যে জিম ক্রো লস ছিল দক্ষিণ স্টেটগুলোতে, কেউ যদি একটু না জেনে থাকেন, তাহলে আপনারা সেখানে দেখবেন যে সেগ্রিগেশন বলে একটা কথা আছে। অর্থাৎ আপনি যদি কৃষ্ণাঙ্গ হয়ে থাকেন, তাহলে আপনি বাসের পেছনে বসবেন, আপনি একই থিয়েটারে যেতে পারবেন না, একই জায়গা একই রেস্টুরেন্টে আপনার জন্য আলাদা অংশ থাকবে, অথবা আপনি রেস্টুরেন্ট ঢুকতে পারবেন না। এমনকি রাস্তায় যদি পানি খাবার ব্যবস্থাও থাকতো, তাহলেও সেখানে কৃষ্ণাঙ্গদের জন্য একটা ছোট বাটি থাকতো, এবং বাকিদের জন্য পানি ব্যবস্থা আলাদা করা থাকতো। এটাও কিন্তু যুক্তরাষ্ট্রের এই গত 100 বছরেরই ইতিহাস। তারও আগে কিন্তু যখন এই বর্ণবাদের পেছনে যখন পুরোপুরি হিস্ট্রি অফ স্লেভারি যেটাকে আমরা বলে থাকি, তার জন্য কিন্তু যুদ্ধ হয়েছে, গৃহযুদ্ধ হয়েছে। কিন্তু তারপরে আমরা দেখতে পেয়েছি যে যুক্তরাষ্ট্রের খ্রিস্টানদের যে সে ভাগ্য পরিস্থিতির আসলে একটা পরিবর্তন হয়। তো এই 400 বছরের পুঞ্জীভূত যে হতাশা, এবং এই বিষয়টারই একটা নতুন রূপ ধারণ করছে এখন হচ্ছে কি আমরা যেটাকে বলি পুলিশ টেরর, অথবা ক্রাইম এগেইনস্ট ব্ল্যাকস বাই দ্য পুলিশ। পুলিশের এখানটাতে একটু একটা জিনিস বুঝিয়ে বলা উচিত। বাংলাদেশে যেমন আমরা দেখতে পাই যে হচ্ছে গিয়ে আমাদের যে পুলিশ ব্যবস্থা, সেটা হচ্ছে গিয়ে কিন্তু সরকার নিয়ন্ত্রণ, কেন্দ্রীয় সরকার। এখানে কিন্তু তেমন না। পুলিশ হচ্ছে কি আসলে স্থানীয় সরকার, একেবারেই স্থানীয় পর্যায়ের সরকার, তাদের অধীনস্থ থাকে। অর্থাৎ আপনি যে শহরে আছেন, সেই শহরের পুলিশ যে, তারা কিন্তু আপনার শহরের জন্যই শুধু, পুরো স্টেটের জন্য পুলিশ ব্যবস্থা থাকে আলাদা। ফেডারেলিও পুলিশ থাকে, কিন্তু তাদের ব্যবস্থা আলাদা, যেটাকে আমরা FBI হিসাবে। কিন্তু মূলত যে পুলিশিং আমরা প্রতিদিনকার দেখি, অর্থাৎ আপনার বাসায় যদি কোনো রকমের চুরি হয়, ডাকাতি, কেউ যদি খুন হচ্ছে, তাহলে ইনভেস্টিগেশন করা, সে কিন্তু আপনার স্থানীয় পুলিশ করে। এখন এখানে ব্যাপারটা এই জন্য গুরুত্বপূর্ণ যে আমরা যখন বলি যে পুলিশ প্রশাসনে যারা আছেন তারা হচ্ছে স্থানীয়, অর্থাৎ তারাও কিন্তু আপনারই শহরের মানুষ, সবারই কথা, কেউ কিন্তু বাইরে থেকে আসছেন। এমন যদি হতো যে ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসের যে পুলিশ, তারা সবাই হচ্ছে আসলে আলাদামার মানুষ, 2000 মাইল দূরের মানুষ, তাহলে আমি বুঝতে পারতাম। কিন্তু দেখা যাচ্ছে কিন্তু শিকাগোর পুলিশরা কিন্তু শিকাগোর পুলিশ, লস অ্যাঞ্জেলেসের পুলিশরা লস অ্যাঞ্জেলেসের, নিউ ইয়র্কের পুলিশরা নিউ ইয়র্কের মানুষ। অর্থাৎ আপনি যখন কারোর উপরে এই ধরনের জোর এবং গুম চালাচ্ছেন, আপনি কিন্তু নিজের স্থানীয় মানুষদের উপরই চালাচ্ছেন। তো এই জন্য বিষয়টা আরো বেশি আসলে দুঃখজনক যে এটা 2000-3000 মাইল দূরের কোনো মানুষের আপনার প্রতি কোনো বর্ণবাদ তো বৈষম্যমূলক আচরণের জন্য হচ্ছে আপনার স্থানীয় মানুষ, যারা হয়তো আপনার আশপাশেই থাকেন, তাদের দ্বারা। এবং এই পুলিশিং ব্যবস্থাটা যুক্তরাষ্ট্রে এতটাই এখন কমপ্লিকেটেড হয়ে গেছে, এতটাই কমপ্লেক্স হয়ে গেছে যে পুলিশ যদি আসলে কোনো রকমের অপরাধ করে থাকে,
ছোট অপরাধ, আপনাকে হয়তোবা ধাক্কা দিল, আপনাকে হয়তোবা কোনো ভুল কারণে জেলে পাঠালো, আপনাকে হয়তোবা রাস্তায় আটকালো, আপনি গিয়ে কার কাছে আসলে এই নালিশটা দিবেন? যাদের কাছে আপনি নালিশ দিচ্ছেন, যারা আপনাকে এগুলো করছে, তারা তো ওই স্থানীয় প্রশাসনেরই অংশ। তো অনেকদিন পর্যন্ত যা হচ্ছিল সেটা হচ্ছে, আপনি যদি পুলিশ ব্যবস্থাপনায় থাকেন এবং আপনি যদি এই ধরনের কোনো কিছু করেন, তাহলে বলা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, এ হচ্ছে হয়তো বা একটা দুটা ঘটনা ঘটছে, দু চারটা ঘটনা ঘটছে, কিন্তু আমাদের স্থানীয় পুলিশদেরকে তো আমাদেরই দেখতে হবে। তো যার জন্য এই বিষয়গুলোকে নিয়ে কোনো রকমের ব্যবস্থা গ্রহণ করা হতো না। যার জন্য আপনি যেটা করছেন সেটা হচ্ছে, পুলিশদেরকে বলছেন যে আমরা এখন কিছুটা হলেও ছুট পাচ্ছি। তারই আরেক পরিস্থিতিতে যে দেখা যাচ্ছে যে যেসব এলাকাগুলোতে খ্রিস্টানরা হয়তো বেশি, তো সেখানকার পুলিশ বেশি। কারণ হচ্ছে ধরে নেওয়া হচ্ছে যে তারা সবসময় বেশি ক্রাইমের সাথে যুক্ত, তারা হয়তো বা অপরাধগুলো কাজগুলো বেশি করে থাকতে পারে। তো যার জন্য আমাদেরকে সবসময় ওদেরকে চোখে চোখে রাখতে হবে। এখন আপনি যদি কনস্ট্যান্টলি একটা জনগোষ্ঠীকে এভাবে করে যদি চাপের ভেতরে রাখেন, তাহলে আপনি তাদের মানসিক অবস্থাটা চিন্তা করে দেখেন। তাদের আপনাকে আমি যদি বলুন যে আপনি আপনার ঘরে থাকতে পারবেন, ঘর থেকে বেরোতে পারবেন, তা আপনি যখনই বেরোবেন আপনার আসলে কোনো নিশ্চয়তা নেই যে আপনাকে কখন পুলিশ আটকে দিচ্ছে, আপনাকে কখন পুলিশ আপনাকে কোনো কারণে আক্রমণ করছে। অন্য কোনো হয়তো বা মানুষ কোনো জায়গায় অপরাধ করে আসছে, কিন্তু ডেসক্রিপশনে লেখা আছে 6 ফিটের কাছাকাছি 16 থেকে 20-22 বছর বয়সে একজন খ্রিস্টান লোক। তো এই হিসাবে তো শহরে হাজার হাজার ছেলে হতে পারে এবং আপনাকে তুলে নিয়ে যাবে, এবং এই ব্যাপারে আপনার আসলে কিছু বলারও থাকছে না। তো এইভাবে আসলে কতদিন চলতে পারে? এবং এখন যেটা হয়েছে যে আপনাকে আরেকটা জিনিস বুঝতে হবে যে এই ট্রাম্পের যে, আপনি যেটা বললেন যে ট্রাম্পের যে রিয়ালিটি, ট্রাম্প ক্লকে আমরা বসবাস করছি, সেখানে যে পরিমাণ বিভিন্ন মাইনরিটিদের উপরে যেরকম ভাবে একটা রাজনৈতিক সামাজিক এক ধরনের প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের কথা বলা হচ্ছে, এবং এই করোনা সংক্রান্ত কারণে যেহেতু সবাই এমনিতেও সবাই গৃহবন্দী ছিল, অর্থনৈতিক ভাবে এক ধরনের মন্দা যাচ্ছে, যার জন্য মানুষের ভেতরের যে ক্ষোভ, যে রাগ, সেটা আসলে এখন ক্লান্তিতে পরিণত হচ্ছে। এবং জর্জ ফ্লয়েডের যে মৃত্যু এবং তার ঠিক পরবর্তীতে আমরা যে দেখেছিলাম যে আসলে এই ব্যাপারে আমাদের মনে হচ্ছে যে কোনো কিছুই হবে না, তারও ঠিক কিছুদিন আগে ব্রিয়ানা টেইলরের কথা আমরা জানি, যিনি ঘরে ঘুমিয়েছিলেন, ধারণা করা হচ্ছিল যে তার তিনি হচ্ছেন গিয়ে কোনো ধরনের মাদক চোরাচালানের সাথে যুক্ত। তার ঘরের ভিতরে ঢোকে তাকে গুলি করে মারা হলো, অথচ সেই সময় যাকে খোঁজা হচ্ছিল সে কিন্তু পুলিশ তাকে ইতিমধ্যে গ্রেফতার করে ফেলেছিল, এবং তারও আমরা কোনো রকমের কোনো দেখিনি যে এই ব্যাপারে আসলে পুলিশের বিরুদ্ধে কোনো রকমের কোনো স্টেপ নেওয়া হচ্ছে। এই ধরনের বিষয়গুলো যখন দিনকে দিন মানুষ দেখতে থাকে এবং পুরো সমাজ ব্যবস্থায় যখন এটা দেখতে থাকে, তখন কিন্তু 60s এর সময় যেটা হয়েছিল যে পুরো সমাজ ব্যবস্থায় একসময় বলেছিল যে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি এগুলো দেখতে দেখতে, এগুলো থামা দরকার। এখনো একই ব্যাপারই হচ্ছে। আসার কথা হচ্ছে যে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই আন্দোলনে, এই করোনা পরিস্থিতিতে যেখানে আমরা বলছি যে সবাইকে ঘরে থাকতে, সেখানে সবাই জানে যে যারা ঘর থেকে বেরোচ্ছে, যারা রাস্তায় নামছে, তারা সবাই আসলে নিজের জীবনের, নিজের স্বাস্থ্যের একটা ঝুঁকি নিচ্ছে। কিন্তু তারা বলতে চাচ্ছে যে 3 অথবা 4 মাসে আমাদের হয়তো 1 লক্ষের মতো নাগরিক মারা গেছে, কিন্তু এই 400 বছর ধরে একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর উপরে যে ধরনের জোর এবং জুলুম চালানো হচ্ছে, তাতে যে লক্ষ লক্ষ মানুষ যে নীরবে মারা যাচ্ছে, এটা চলতে দেওয়া যায় না। আর যার জন্য ব্ল্যাক লাইভস ম্যাটারের সাথে কিন্তু আরেকটা আন্দোলন এখন হচ্ছে, যেখানে আমরা বলছি সে দেয়ার নেমস। আমরা মনে রাখতে চাই সেসব মানুষজনদেরকে যাদের বিরুদ্ধে, যারা জীবন দিচ্ছে এই পুলিশ স্টেটের জন্য, যারা জীবন দিচ্ছে কোনো কারণ ছাড়া, কোনো অপরাধ ছাড়া, প্রতিনিয়ত শুধুমাত্র তাদের গায়ে রঙের কারণে। আমরা তো 2020-এ আছি, এবং 2020-এ আমরা চাঁদে আবার মানুষ পাঠাচ্ছি, বিভিন্ন গ্রহে গ্রহান্তরে আমরা রোবট পাঠাচ্ছি। আমরা এখন আমাদের নিজেদের যে রিয়ালিটি, সেই রিয়ালিটি আমরা থাকতে চাই না, আমরা এখন নিজেরা আবার ডিজিটাল রিয়ালিটি তৈরি করছি। আমাদের উত্তর এত রকমের আমরা উত্তরণের দিকে যাচ্ছি, আমরা মনে হচ্ছে আমাদের সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তার পরবর্তীতে আমরা যখন এই ধরনের পরিস্থিতিগুলোকে দেখি, তখন আসলে নিজেদেরকে প্রশ্ন করতে হয় যে সভ্যতা হিসাবে আমরা আসলে কত এগোতে পেরেছি। এবং আমার ধারণা, এবং আমি যেভাবে করে দেখতে পাচ্ছি স্বতঃস্ফূর্ত মানুষগুলির যে
অংশগ্রহণ এবং সব ধরনের দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন পর্যায় থেকে মানুষজন যেভাবে করে আসলেই বলছে যে আমরা আসলে ক্লান্ত, এই জিনিস হতে দেওয়া যায় না। পুলিশদের ভেতর থেকে বলা হচ্ছে, সব পুলিশ তো খারাপ হতে পারে না, নাহলে দেশের কোনো শাসন ব্যবস্থা থাকতো। কিন্তু একজন মানুষ যিনি হয়তো বা সৎভাবে জীবনযাপন করছেন একজন পুলিশ হিসাবে, 30 বছর পরে তিনি যখন রিটায়ারমেন্টের কাছাকাছি, তখন তাকে আবারও তার গায়ে এই বর্ণবাদী লেভেলটা মারতে হচ্ছে, তখন তারও নিশ্চয়ই ভালো লাগে না। যার জন্য আমরা অনেক পুলিশদেরকেও কিন্তু দেখছি যে এখন তারাও সামিল এই 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 আলোচনাতে, এবং তারাও বলছেন যে তারাও ক্লান্ত। সুতরাং আমরা আগে যেটা দেখতে পারতাম সেটা হচ্ছে যে হয়তোবা এই ধরনের কোনো ঘটনা ঘটতো, মানুষজন কিছুদিন রাস্তায় থাকতো, চিৎকার চেঁচামেচি কিছু হতো, আশ্বাস আসতো যে আমরা হয়তোবা কিছু পরিবর্তন আনবো, পুলিশদেরকে আমরা আরো বেশি সতর্ক হতে বলবো, তারা যে ধরনের কাজগুলো করছে তাদের বিরুদ্ধে যদি কোনো রকমের অভিযোগ আসে তাহলে সেগুলোকে খতিয়ে দেখা হবে, এবং তারপর যে খুশি ধামাচাপা দিয়ে সবকিছু সমান হয়ে যেত। এবার আমার মনে হয় না আসলে পুরো পরিস্থিতিটা সেরকম হবে। এর মূল কারণ হচ্ছে যে এখন মনে হচ্ছে যে মানুষজনের যে ক্ষোভের যেটা হয় সেটা হচ্ছে গিয়ে যে স্ফুলিং এর মতো, হয়তোবা কিছুদিন ধরে জ্বললো, তারপরে যখন নিভে যায় সবকিছু ঠান্ডা হয়ে যায়। কিন্তু আপনি যখন ক্লান্ত হয়ে যান এবং আপনি যখন সেই ক্লান্তি থেকে বেরিয়ে আসতে চান, এবং পুরো সমাজ যখন সেই ক্লান্তি থেকে বেরিয়ে আসতে চায়, তখন সেটা কিছুটা সময় লাগে। এবং আমার মনে হয় যে এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য আমাদের আসলে কিছুটা সময়ও প্রয়োজন, এবং এই সময়টা যদি আমরা ধৈর্য সহকারে দিই এবং এই আন্দোলনটাকে যদি রাস্তায় আন্দোলনটাকে চাপ প্রয়োগ করার জন্য হয়তো বা থাকবে, কিন্তু এটাকে যদি আমরা একটা গঠনমূলক কাঠামো দিতে পারি, এবং সামগ্রিকভাবে সেই গঠনমূলক কাঠামোটা দেওয়া আসলে সম্ভব এখন, কারণ মনে হচ্ছে যে বিভিন্ন পর্যায় থেকে আসলে সেই সদিচ্ছাটা মানুষের আছে। সংগঠনগুলো যেমন এখন মনে হচ্ছে অনেক বেশি সংগঠিত, আপনি বিভিন্ন কোম্পানির দিকে, কর্পোরেট কোম্পানির দিকে যদি তাকান, তাহলে আপনি দেখতে পারবেন যে তারা এখন অনেক খোলামেলা ভাবে বলছে যে আমাদের কোম্পানিতে যদি তোমরা এই ধরনের কোনো বর্ণবাদী আচরণ দেখে থাকো তাহলে জানো আমরা আসলে নিজেদেরকে পরিবর্তন করতে চাই। শহরগুলো বলছে, রাষ্ট্র ব্যবস্থা বলছে। তো এই ধরনের একটা ব্যবস্থা যখন আসে, এবং আমি আবারও বলছি যে আমরা যেহেতু পুরো সমাজ ব্যবস্থার ক্লান্তিটাকে দূর করতে চাচ্ছি, এবং ক্লান্তি দূর করতে আপনার কিছুটা হলেও সময় লাগে, এবং সেই সময়টা যদি আমরা ধৈর্য সহকারে দিই, আমার মনে হয় আমাদের সামনে কিছুটা হলেও ভালো দিন আসছে। আমরা এতক্ষণ যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি এবং সেখানকার বর্ণবাদ বিরোধী আন্দোলন পরিস্থিতি নিয়ে শুনছিলাম নাঈম হোসেনের কাছ থেকে। নাঈম হোসেন তরুণ অর্থনীতিবিদ এবং উপদেষ্টা সম্পাদক সাউথ এশিয়ার পক্ষ থেকে আমরা একটি বিষয় উল্লেখ করে শেষ করতে চাই যে এই যে যুক্তরাষ্ট্রে যে বর্ণবাদ, এটি নিঃসন্দেহে সমালোচনার, কিন্তু যুক্তরাষ্ট্রের ট্রাম্পের যখন সমালোচনা করা হয় বা সরকারের যখন সমালোচনা করা হয়, তখন এটা যেন মনে রাখা হয় যে একটি রাষ্ট্রের ক্ষমতা কাঠামো এবং জনগণ এরা আলাদা মানুষ। যে যুক্তরাষ্ট্র বিভিন্ন জায়গায় যুদ্ধ জিতেছে, সেই যুক্তরাষ্ট্র করোনার বিরুদ্ধে যুদ্ধে হেরে গেছে। যুক্তরাষ্ট্র যখন বিভিন্ন জায়গায় যুদ্ধ জিতেছে, তখনও কিন্তু যুক্তরাষ্ট্রে সেখানকার সাধারণ মানুষ রাস্তায় নেমেছে এই যুদ্ধের প্রতিবাদে। আবার এবার যখন যুক্তরাষ্ট্র করোনার বিরুদ্ধে যুদ্ধে হেরে গেল, তখন মারা গেছে কিন্তু যুক্তরাষ্ট্রের সেই সাধারণ মানুষেরা যারা রাস্তায় প্রতিবাদ করেছিলেন। কাজেই দক্ষিণ এশিয়ার নিজস্ব অনেক বর্ণবাদী মনোজগৎ রয়েছে। করোনা শিক্ষার কাল, আত্মজিজ্ঞাসার কাল। সে কারণেই আমরা যেন ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের মানুষ একে গুলিয়ে না ফেলি, কেননা বিদ্বেষের দোকানদারিতে আসলে কোনো সমাধান নেই। মানুষের জন্য মানুষের ভালোবাসায় হয়তো করোনাকালের প্রধান শিক্ষা। সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের